এসআইআর হয়েছে, এবার বাংলায় এসআইআর হচ্ছেই, এমনটা কিন্তু স্পষ্টভাবে এবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে এসআইআর হলে পরে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে দেখাতে হবে, আধার কার্ড ভোটার কার্ড দিয়ে কিন্তু আর চলবে না, এমনটা কিন্তু সুপ্রিম কোর্টে রিসেন্টলি ভার্ডিক্টে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। তাহলে কোন 4টি ডকুমেন্টস আপনাদেরকে দেখাতেই হবে সেই বিষয়ে জানাবো, এবং পশ্চিমবঙ্গে এসআইআর কবে নাগাদ শুরু হতে পারে সেটাও জানাবো। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে। সিলমোহর, বিহারের পরে বাংলাতেও এসআইআর হচ্ছে বলে খবর। গত 8ই আগস্ট এই মর্মে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন। বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতেও রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের প্রশ্ন যে রাজ্যের অনুমতি ছাড়া কি এসআইআর করা যায়, আরও কিছুটা সময় প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যে যে এসআইআর হচ্ছে সেটা কিন্তু এক প্রকারের নিশ্চিত, এবং রাজ্য সরকার আরও কিছুটা সময় চাইছে, এটাও রাজ্যের আইনজীবীর প্রশ্ন থেকে এইটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এক্ষেত্রে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বিহারের এসআইয়ের শুনানি চলছে। ওই শুনানির একেবারে শুরুতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বক্তব্য করেন যে গত 24-এর লোকসভা নির্বাচনে যাদের নাম ছিল তাদের নাম কিভাবে বিহারের এসআইআর থেকে বাদ যায়। নাগরিকত্ব প্রমাণের কমিশনের চাওয়া নথি নিয়েও প্রশ্ন করেন সিংভি। তিনি বলেন আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না, জল বিদ্যুৎ গ্যাস সংযোগ প্রায় সকলের বাড়িতে রয়েছে, কিন্তু সেগুলো কোনোভাবে বিবেচনা করা হয়নি। পাসপোর্টের কথা বলা হয়েছে, কিন্তু পাসপোর্ট 2% কম ভারতীয়দের কাছে রয়েছে। বাকি যা যা নথি চাওয়া হচ্ছে তাও সকলের কাছে নেই। বলা হয়েছে যে যদি কারোর কাছে জমি না থাকে তবে তালিকায় 4, 5, 5, 6, 7 নম্বর নথি বাদ যাবে। আমি ভাবছি বিহারে কতজন যোগ্য হবে। বিহারের রেসিডেন্স সার্টিফিকেট বলে কিছু নেই। তবে বিচারপতি সূর্যকান্ত এই প্রসঙ্গে বলেন যে যদি কমিশন বলতো যে ওই 11টি নথির মধ্যে সব চাই, তাহলে সেটা ভোটার বিরোধী হতো, কিন্তু এখানে বলা হয়েছে যে 11টি নথির মধ্যে যে কোনো একটি দেওয়ার কথা। অর্থাৎ যে 11টি নথির কথা আমরা অলরেডি অনেকবার বলেছি, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে তাদের আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। এছাড়া 2002 সালের ভোটার লিস্টে যদি কারোর নাম থাকে তাহলে তাদের তো কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে আপত্তি কোথায়? কেন বেছে বেছে ভোটের আগে এসআইআর হচ্ছে, কেন পরে সারা বছর ধরে করা গেল না, সেই প্রশ্ন তোলেন অভিষেক মনু সিংভি। এরপরে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন গত 8 আগস্ট কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এসআইআর শুরু হতে পারে। তিনি আরও বলেন যে কমিশনে গণহারে বিহারের নাম বাদ দিয়েছে, ভোটে দেওয়ার আমার অধিকার কমিশন কিভাবে ছেলেখেলা করতে পারে। পাল্টা বিচারপতি সেই সময় জয়মাল্য বাগচি বলেছেন যে এসআইআর প্রথমবার করা হচ্ছে, সেই হিসাবে সমস্ত ভোটারকে বাদ দিতে পারে কমিশন, তবে কমিশন তা করেনি। এরপরে রাজ্যের আইনজীবী বাংলায় এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি জানান। অর্থাৎ এক্ষেত্রে রাজ্যের আইনজীবী যিনি রয়েছেন তিনি বারবার সুপ্রিম কোর্টের কাছে বলছেন যে বাংলায় যেন কোনোভাবে এসআইআর না হয়। তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে বাংলায় কি আদৌ এসআইআর করা উচিত নাকি উচিত নয়, কমেন্ট বক্সে জানাবেন। তো এবার আমরা জানবো যে কোন কোন নথিগুলো আপনাদেরকে দিতেই হবে। দেখুন, এখানে আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ডের কোনো গুরুত্ব আর নেই নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আধার কার্ড একটি নথি, ভোটার কার্ড একটি নথি এবং প্যান কার্ড একটি নথি, সেটা তো ঠিক, কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না। নাগরিকত্ব প্রমাণ করার জন্য জন্ম শংসাপত্র অথবা ডোমিসাইল বা আবাসিক শংসাপত্র জরুরি নথি হিসাবে বিবেচিত হয়। জন্ম শংসাপত্র একজন ব্যক্তির জন্মের প্রমাণ দেয়, যা নাগরিকত্ব আইনের অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের কাছে জন্ম শংসাপত্র থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনাদের আর চিন্তা করার কোনো কারণই নেই, কারণ আপনাদেরকে আর কোনো ডকুমেন্টসই দিতে হবে না। যদি জন্ম শংসাপত্র না থাকে তাহলে স্থানীয় জন্ম বা মৃত্যু রেজিস্ট্রেশন অফিস থেকে একটি নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট নিয়ে তা তৈরি করানো যায়। এছাড়া ডোমিসাইল সার্টিফিকেট যদি আপনি দেখাতে পারেন সেটাও আপনি নাগরিকত্বের প্রমাণ হিসাবে দেখাতে পারবেন, যা রাজ্য সরকার দ্বারা গৃহীত করা হয়। কোনো রাজ্যে কেউ যদি 3 বছর যদি বসবাস করে তাহলে সে ডোমিসাইল সার্টিফিকেট পেতে পারে, এবং ডোমিসাইল সার্টিফিকেট এবং জন্ম সার্টিফিকেট যদি কেউ দেখাতে পারে তাহলে সেটা দিয়ে সে নাগরিকত্ব দাবি করতে পারবে। শুধুমাত্র এখানেই শেষ নয়, যদি আপনাদের কাছে 1987-এর আগে করা কোনো ব্যাংকের বই থাকে, অথবা যদি কোনো এলআইসির ইন্স্যুরেন্সের কোনো কপি থাকে, অথবা পোস্ট অফিসে আপনি কোনো বই করেছিলেন সেই বইয়ের যদি সমস্ত কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না। এছাড়া আপনি যদি রাজ্য
সরকারি কর্মচারী হয়ে থাকেন অথবা কেন্দ্রীয় সরকারি কর্মচারী অথবা ব্যাংক এলআইসির কর্মচারী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তো আপনাদেরকে একটা আইডেন্টিটি কার্ড দিয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্ট। তো সেই ছবি যদি আপনাদের কাছে থাকে অথবা সেই আইডি কার্ড যদি আপনাদের কাছে থাকে, তাহলেও আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে, যেটা আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গেলে মানে সবসময় পেয়ে যাবেন। এখন প্রায় প্রত্যেকটি জেলারই প্রায় চলে এসছে, কিছু কিছু বুথের বাদ রয়েছে, সেটা আগামী কয়েকদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি আপনি সেই 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের পরিবারের নাম থাকে, তাহলে আপনাকে আর নতুন করে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। শুধুমাত্র আপনাকে নয়, আপনার ছেলে মেয়েকেও কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। অর্থাৎ এসআইআর যে হচ্ছে সেটা যে সবাইকেই করতে হবে তেমনটা নয়। যাদের নাম অর্থাৎ যাদের ফ্যামিলির নাম 2002 এর পরে অ্যাড হয়েছে, সেই সমস্ত ফ্যামিলিকে এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেখাতেই হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।